আগের দিন আমরা ভূপ্রকৃতিটা পড়ছিলাম, শুরু করেছিলাম। ভূপ্রকৃতির মধ্যে আমরা প্রথমে ভাগগুলো পড়েছিলাম। ভাগগুলোর মধ্যে প্রথমে উত্তরের পার্বত্য অঞ্চলটা আমরা পড়ছিলাম, যেখানে আমরা হিমালয় পর্বতমালা, যার প্লেট টেকটনিক থিওরি থেকে শুরু করে আমরা আলোচনা করেছিলাম। তারপরে দৈর্ঘ্য বরাবর ভাগটা আমরা আলোচনা করেছিলাম, যার মধ্যে পশ্চিম হিমালয়, তারপর আমাদের পাঞ্জাব হিমালয়, কুমায়ুন হিমালয়, মধ্য হিমালয়, এগুলোর প্রপার যে ডিভিশন সেগুলো আমরা করেছি। পূর্ব হিমালয় এগুলো আমরা পড়েছি, ভুটান, অরুণাচল হিমালয়, মানে উপত্যকা কি রয়েছে, সর্বোচ্চ শৃঙ্গ কি রয়েছে আমরা আলোচনা করেছি। প্রস্থ বরাবর আমরা ডিসকাস করেছি হিমাদ্রি, হিমাচল, শিবালিক, এগুলোর ভাগ আমরা পড়েছি, তাই তো? কোনটা কোনটা কোথায় কি উপত্যকা রয়েছে, কোথায় হিল স্টেশন রয়েছে, দুন উপত্যকা, এগুলো আমরা পড়েছি। কতটা পড়েছিলাম বলতো? ট্রান্স হিমালয় পড়েছিলাম, জাস্কার, এগুলো জাস্কার, লাদাখ, কৈলাস, কারাকোরাম, এগুলো বলেছিলাম। নোট পিডিএফ কতটা দিয়েছিলাম? পড়েছিলে না পড়োনি কিছু? পিডিএফ তো দিয়ে দিয়েছিলাম। না, এগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে আমাদের গিরিপথ যেগুলো রয়েছে সেগুলো বলে দিয়েছিলাম। তারপর হচ্ছে আমাদের হিমবাহ যেগুলো রয়েছে, গ্লেশিয়ার যেগুলো, সেগুলো পড়েছিলাম। আর ইম্পর্টেন্ট যে উপত্যকা, ভ্যালি, সেগুলো আমরা দিয়েছিলাম। ভ্যালি পর্যন্ত দিয়েছিলাম সম্ভবত, তাই না? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, ঠিক আছে। নেক্সট, এরপর আমাদের জাস্ট ছোট্ট একটা অংশ আমি অ্যাড করেছি পরে, যে উত্তরের পার্বত্য যে অঞ্চলটা রয়েছে তার গুরুত্বটা কি। দেখো, প্রথমত খুব বড় একটা গুরুত্ব, যে হিমালয় পর্বত যদি না থাকতো তাহলে কি হতো, আমাদের বহির শত্রুর আক্রমণ যদিও বহুবার হয়েছে, চেঙ্গিজ খান থেকে শুরু করে, চেঙ্গিজ খান যদিও ভারত আক্রমণ করেনি, তারপরে আমাদের ইসলামিক ইনভেশন থেকে শুরু করে মাহমুদ অফ গজনি, ঠিক আছে, প্রত্যেকেরই এই হিমালয়ের যে পাস এগুলো দিয়ে এন্টার করেছে। তো হিমালয় বহিঃশত্রুর আক্রমণ থেকে এমনিতে একটা ব্যারিয়ারের মতো, ন্যাচারাল ব্যারিয়ারের মতো কাজ করে। এছাড়া যদি হিমালয় না থাকতো, রাশিয়ার যে সাইবেরিয়ার শীতল বায়ু ভারতে প্রবেশ করতো, ফলে ভারত হচ্ছে পুরো মরুভূমি তৈরি হয়ে যেত, ঠিক আছে, সেটা থেকে রক্ষা করেছে। এছাড়া মৌসুমী বায়ু, আমাদের যে মৌসুমী বায়ু রয়েছে, মেঘালয়ের মালভূমিতে ধাক্কা খেয়ে চেরাপুঞ্জি মৌসিনরাম অঞ্চলে, আমরা জানি বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত এখানে ঘটায়। আমরা জানি পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, এবং এর ফলে কি হয়, সেখান থেকে প্রচুর পরিমাণে বরফ গলা জলে পুষ্ট নদী গঠন করে, যার মধ্যে ব্রহ্মপুত্র রয়েছে। তো তার ফলে যে একটা উর্বর ভূমি গঠিত হয়, ফলে নর্থ ইস্টে যে এগ্রিকালচারে ডেভেলপড হয়ে থাকে। এছাড়া হিমালয় যদি না থাকতো, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটাতে পারতো না। আচ্ছা, তো যদি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু না থাকতো তাহলে ভারতে বৃষ্টিপাত হতো না। এছাড়া হিমালয়ের ফলে যে প্রচন্ড অনেক বড় যে বনভূমি গঠিত হয়েছে, সে বনভূমি থেকে আমরা মূল্যবান কাঠ এবং বনজ সম্পদ পেয়ে থাকি। বনজ সম্পদের মধ্যে কি আছে? মধু আছে, ঠিক আছে, তারপরে এই ধরনের যে বনজ সম্পদের ফলে, আর সেগুলো আহরণ করে প্রচুর মানুষ, যারা কি করে না নিজেদের জীবনযাপন করে থাকে, ঠিক আছে, কাঠ, মেহগনি কাঠ থেকে শুরু করে সবগুলো আমরা ব্যবহার করে থাকি। এছাড়া আমাদের ভারতের যে বিভিন্ন নদী, ইম্পর্টেন্ট রিভার আমরা পড়বো আবার, গঙ্গা নদী, সিন্ধু নদী, ব্রহ্মপুত্র নদী, এই নদীগুলো সব কি হিমালয় পর্বত থেকেই উৎপন্ন হয়েছে, এবং হিমালয় থেকে এরা প্রচুর পরিমাণে পলি সংগ্রহ করে আনে, এবং সেই পলির ফলে বিভিন্ন ভূমিরূপ আমাদের গঠিত হয় আমরা জানি, এবং এর ফলে উত্তর পূর্ব ভারতে যে বিশাল সমভূমি সেগুলো আমরা পেয়ে থাকি, যার মধ্যে আমাদের গাঙ্গেয় সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি, আমরা এগুলো সম্পর্কে পড়বো। ফলে এটাও গুরুত্বপূর্ণ, পার্বত্য অঞ্চল যদি না থাকতো, পলি না এসে সমভূমি ক্রিয়েট করতে পারতো না। তার এছাড়া আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিভিন্ন পর্যটন কেন্দ্র, ঠিক আছে, যেটাকে আমরা হিল স্টেশন বলি, এছাড়া স্বাস্থ্য নিবাস, সেগুলো যেগুলো আমাদের যারা শরীরের স্বাস্থ্যের উন্নতির জন্য এখানে গিয়ে থাকে, প্রাকৃতিক সৌন্দর্য আর স্বাস্থ্য নিবাসের জন্য গুরুত্বপূর্ণ জায়গা, তাই তো? আচ্ছা, শোনা যাচ্ছে তো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, ওই ঈশিতার মনে হচ্ছে একটু নেটওয়ার্কের প্রবলেম, তাহলে দেখো। আচ্ছা,
এবার তাহলে আমরা পার্বত্য অঞ্চলটা আমরা তো পড়ে নিয়েছি। এবার আমাদের উত্তর পূর্বের উচ্চভূমি, যেটা আমরা এক্ষুনি দেখলাম, উত্তর পূর্ব মানে নর্থ ইস্ট, উত্তর পূর্ব অঞ্চলের উচ্চভূমি। দেখো আমি একটা ম্যাপ আমি দিয়েছি, উত্তর পূর্ব ভারতের আমি একটা ম্যাপ দিয়েছি, যেটা আমাদের দেখো দেখতে পাচ্ছি মিজোরাম রয়েছে, ত্রিপুরা রয়েছে, মণিপুর রয়েছে, মণিপুরের রাষ্ট্রপতি শাসন হয়ে গেছে, যাই হোক অরুণাচল প্রদেশ রয়েছে, এই জায়গাগুলো রয়েছে আমরা জানি। এই যে ইয়েলো কালার যে অংশটা রয়েছে, এটা কি, এটাকে বলা হয় ভারতের পূর্বাঞ্চল বা উত্তর পূর্বের উচ্চভূমি। মানে এই জায়গাগুলো পাহাড়ি অঞ্চল, এবং পাহাড়ি অঞ্চল হওয়ার জন্য প্রচুর ফরেস্ট এখানে দেখতে পাওয়া যায়, যার মধ্যে মেঘালয় রয়েছে, ডেফিনেটলি দেখতে পাচ্ছ মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা, এই অঞ্চলগুলো জেনারেলি রয়েছে। ঠিক আছে, এবার এটাকে আমরা ভাগ করেছি, একটা হচ্ছে পূর্বাঞ্চল, যেটাকে উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল, হিল স্টেশন, যেটাকে আমরা পূর্বাঞ্চল বলছি, আর মেঘালয়ের মালভূমি, মেঘালয় অঞ্চলে। আর দেখো এখানে আমি জায়গাগুলো দেখো মার্ক করা আছে, কোনখানে গারো পাহাড় রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখানটা রয়েছে গারো পাহাড়। আচ্ছা, আমি একবার দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা দেখো গারো পাহাড় রয়েছে, এটা দেখো খাসি পাহাড় রয়েছে, এই যে জয়ন্তিয়া রয়েছে, এখানে মিকির রয়েছে, বরাইল রয়েছে, নাগা পর্বত, পাটকই, মিসমি পাহাড়, ঠিক আছে, তো মিজোরাম পাহাড়, ত্রিপুরা রয়েছে, আর এর নিচে দেখো রয়েছে মেঘালয়ের মালভূমি অঞ্চল। ঠিক আছে, অর্থাৎ ম্যাপটা দেখো সুন্দর করে আমি এই জন্য দিয়েছি। আর এরই দেখো সাইড দিয়ে উপর দিয়ে গিয়েছে কি ব্রহ্মপুত্র রিভার গিয়েছে। ঠিক আছে, এটা আমরা পাবো, যেটা বাংলাদেশে যমুনা নামে প্রবেশ করেছে, দেখতেই পাচ্ছি আমরা সুন্দরভাবে, কোনো সমস্যা নেই। তাহলে এইটা আমাদের ম্যাপ। তাহলে পূর্বাঞ্চল মানে ইয়েলো কালারের যে অঞ্চলটাকে পূর্বাঞ্চল, আর মেঘালয়ের মালভূমি অঞ্চল এটা উত্তর পূর্বের উচ্চভূমি, মানে আমাদের যে জিওগ্রাফির সেকেন্ড ডিভিশন, ভূপ্রকৃতির যে দ্বিতীয় ভাগ। আমরা আলোচনা করি পূর্বাঞ্চলটা সম্পর্কে প্রথমে। তাহলে পূর্বাঞ্চল বলতে আমরা বলছি যে ডিহং উপত্যকা, মানে আসামের যে ব্রহ্মপুত্র রিভারটা রয়েছে সেই উপত্যকাটাকে ডিহং উপত্যকা বলা হয়। তা ডিহং উপত্যকার পরবর্তী অঞ্চলের হিমালয়ের নিম্নমুখী ভাগ, যেটাকে সিনটেক্সিয়াল বেন্ড বলা হয়, সেখানে স্বল্প উচ্চ পাহাড়ি অঞ্চলের যে উপত্যকা সৃষ্টি করেছে সেটাকে আমরা পূর্বাঞ্চল বলেছি। তাহলে পূর্বাঞ্চল এরিয়াটা আমরা বুঝতে পেরেছি যে ডিহং উপত্যকা, মানে ডিহং উপত্যকা মানে কোনটা, এই যে দেখতে পাচ্ছি দেখো ডিহং নদী, ডিহং উপত্যকা, এই যে উপরের এই যে পোর্শনটা ডিহং উপত্যকা। ঠিক আছে, এর যে নিচে যে অংশটা, এই জায়গাটা ইয়েলো কালারের পূর্বাঞ্চল, উপরটা ডিহং উপত্যকা, কারণ ডিবং নদী ওখান দিয়ে গিয়েছে, নদীর অংশে উপত্যকা ক্রিয়েট হয়ে থাকে, সৃষ্টি হয়ে থাকে, সেই জন্য বলা হয়েছে। তাহলে এই জায়গাটাকে পূর্বাঞ্চল বলা হচ্ছে। এবার উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে মেঘালয় বাদে, মেঘালয় অঞ্চলটা বাদে ভারত মায়ানমারের সীমান্ত বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত অনেক সমান্তরাল পর্বতশ্রেণী রয়েছে, যাদেরকে একসাথে পূর্বাঞ্চল বলা হয়ে থাকে। ম্যাপে আমরা দেখেছি প্যারালালি রয়েছে ভারত মায়ানমার, মায়ানমার কোন জায়গাটা, এই যে দেখতে পাচ্ছি মায়ানমার, তার প্রায় প্যারালাল দেখো, এই দেখো ল্যামিটেল রেঞ্জ, লেখা রেঞ্জ, মিজোরাম পাহাড়, ত্রিপুরা পাহাড়, নাগা পর্বত, বারাইল পর্বত, মিকির, পাটকাই, এরা প্রায় দেখো ভারতের প্যারালাল, সমান্তরালে রয়েছে, সেই কারণে এই জায়গাটাকে বলা হয়েছে। তাহলে এগুলোকে একসাথে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল বা আমরা যেটাকে পূর্বাঞ্চল বলছি সেটা রয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশ থেকে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম পর্যন্ত এগুলো মায়ানমারের সীমা বরাবর পূর্বাঞ্চল বিস্তৃত, ম্যাপ আমি একটু আগে দেখালাম। এর মধ্যে উল্লেখযোগ্য, এই দেখো নাম মেনশন করা আছে, সিম্পলি দেখতে পাচ্ছি পাটকইবুম পেয়েছি, নাগা পাহাড় পেয়েছি, কোহিমা পাহাড় রয়েছে, বরাইল পর্বত শ্রেণী রয়েছে, মণিপুর পাহাড় রয়েছে, মিজো পাহাড় রয়েছে, ত্রিপুরা পাহাড় রয়েছে, আরাকানাময়ও রয়েছে। ঠিক আছে, আরাকানামায় রয়েছে। তাহলে এরকম প্রচুর পাহাড় রয়েছে, আমরা কিছু কিছু ম্যাপে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখিয়ে দিয়েছি। এর মধ্যে মায়ানমার আর অরুণাচল প্রদেশের সীমা নির্ধারণ করে পাটকাই বুম। পাটকাই বুম যে পাহাড়টা রয়েছে সেটা মায়ানমার আর অরুণাচল প্রদেশের সীমানা নির্ধারণ করে। এই যে দেখো পাটকাই বুম দেখতে পাচ্ছ, এর পুরো দেখো একদম ধারে মায়ানমার আর এই জায়গায় অরুণাচল প্রদেশ রয়েছে, তার মধ্যে যে প্রপার একটা বর্ডার, বর্ডার ক্রিয়েট করেছে পাটকাই পাহাড় বা পাটকাই বুম, যেটাকে বলা হচ্ছে। ওকে, সিম্পল আমাদের দেওয়া আছে। এই এর মধ্যে এই যে মিসমি পাহাড়ের উচ্চতা সবচেয়ে বেশি, অরুণাচল প্রদেশে মিসমি পাহাড় যেটা রয়েছে তার উচ্চতা সবচেয়ে বেশি। দেখো মিসমি পাহাড়টাও এখানে মেনশন করা আছে, এই দেখো উপরে মিসমি পাহাড়, এটা সব থেকে উচ্চতম অংশ মিসমি পাহাড়। ঠিক আছে, ম্যাপের সঙ্গে সঙ্গে আমি মেনশন করছি, আশা করি মনে থাকবে। এছাড়া নাগাল্যান্ডে রয়েছে নাগা এবং কোহিমা পাহাড়, যেগুলো ভারত মায়ানমারের সীমায় অবস্থিত। নাগা কোহিমা সাইডে দেখলাম, এর গড় উচ্চতা প্রায় 1500 থেকে 4000 মিটার রয়েছে।
আর মণিপুরে আমরা জানি বিখ্যাত লোকটাক হ্রদ, প্রত্যেকেই পড়েছি, পৃথিবীর একমাত্র ভাসমান হ্রদ এবং ন্যাশনাল মানে জাতীয় উদ্যান আমাদের রয়েছে। পৃথিবীর একমাত্র ভাসমান হ্রদ এবং ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান রয়েছে লোকটাক হ্রদ। জানি মণিপুরের ফেমাস, ঠিক আছে, যেটা আমাদের ইম্ফল ভ্যালি বা ইম্ফল উপত্যকায় রয়েছে, মণিপুরের ক্যাপিটাল। ভেরি গুড। এছাড়া ইম্পর্টেন্ট মিসমি পাহাড়, যেটা অরুণাচল প্রদেশে রয়েছে, তার দাফাবুম উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। ভালো করে মনে রাখবে, উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? দাফাবুম, যেটা মিসমি পাহাড়ে রয়েছে। মিসমি পাহাড় সবচেয়ে উঁচু আর তার সর্বোচ্চ শৃঙ্গই উঁচু হবে। নাগা পাহাড়ে যে সারামতি, সেটা নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ জাপাফু। জাম্পুই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ বোতালিং শিব, এটা ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ। নীল পাহাড়, এটা মিজোরাম, নীল পাহাড় বা ফাওয়াইপু, এটা মিজোরামের সর্বোচ্চ শৃঙ্গ লুসাই পাহাড়ের। আর মাউন্ট ইসো বা তেনিপু, এটা মণিপুরের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে একটা জিনিস দেখো, প্রত্যেক জায়গায় নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ আছে, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, প্রত্যেকটা যে আলাদা আলাদা রাজ্য রয়েছে তার সর্বোচ্চ শৃঙ্গ এখানে মেনশন করা রয়েছে। এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, মানে জিকের মতো কোশ্চেনের জন্য এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মিজোরামের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, তার মধ্যে এই নীল পাহাড়, মাউন্ট ইসো, জাপাফু প্রত্যেকেরই মেনশন করা হবে। নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, এদের সব কিন্তু মেনশন করা আছে। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, ইম্পর্টেন্ট জায়গা পূর্বাঞ্চল। আচ্ছা, এরপর মেঘালয় মালভূমি। মেঘালয় মালভূমি কি? উত্তর পূর্ব ভারতের মেঘালয় মালভূমি সম্পূর্ণ মেঘালয় রাজ্যে, বিশেষত ব্রহ্মপুত্র উপত্যকার দক্ষিণে অবস্থিত। এই দেখো, আমরা ম্যাপ অলরেডি দেখেছি, এই যে ব্রহ্মপুত্র উপত্যকা, ব্রহ্মপুত্র নদী রয়েছে, তার যে উপত্যকা ভ্যালি অঞ্চলের নিচে দেখো এই যে মেঘালয় মালভূমি রয়েছে, ব্রহ্মপুত্র নদীর উপত্যকার দক্ষিণে, নদীর দক্ষিণ বা উপত্যকা, মানে নদী যেখান দিয়ে যায় তার সাইড গুলোকে কিন্তু উপত্যকা বা ভ্যালি বলে। তাহলে এর দক্ষিণে রয়েছে মেঘালয় মালভূমি, ম্যাপ আমরা দেখেছি সুন্দরভাবে। তাহলে এখানে উপত্যকা রয়েছে যেখানে মেঘালয় প্রদেশে অবস্থিত গারো, খাসি, জয়ন্তিয়া, মিকির, আমরা অলরেডি ম্যাপের মধ্যে এগুলো দেখেছি কোথায় রয়েছে। অঞ্চল নিয়ে মেঘালয় মালভূমি গঠিত। মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমির একটা বিচ্ছিন্ন অংশ, ডেকানের একটা বিচ্ছিন্ন অংশ। এটা বলা হয় যে ভূ আন্দোলনজনিত চ্যুতি, মানে আমাদের যে আর্থকুয়েক হয় তার ফলেই জেনারেলি এগুলো গঠিত হয়েছে, এবং অতীতে ভূ আলোড়নের ফলে ছোটনাগপুর মালভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে, ঠিক আছে, এটা বর্তমানে প্রায় সমভূমিতে পরিণত হয়েছে, যার উচ্চতা প্রায় 600 থেকে 2000 মিটার। তাহলে এটা মনে রাখবে যে মেঘালয় মালভূমি কিন্তু ছোটনাগপুর মালভূমির বিচ্ছিন্ন অংশ। ঠিক আছে, ইনফরমেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো মাথার মধ্যে রাখতে হবে। কোশ্চেন আমি করাবো, এক্সট্রা ভাবে করাবো, যেই কোশ্চেন গুলো খুব মানে ডিটেলস ভেতর থেকে কোশ্চেন থাকবে, যেগুলো এমনি বেসিক্যালি বই টইতে পাওয়া সেরকম নয়, একটু ভালো রকমের আমি কোশ্চেন করাবো, যেগুলো ভালোভাবে কোশ্চেন আসে। এছাড়া গারো রাজমহল গ্যাপ, যার মাধ্যমে উপদ্বীপীয় মালভূমি থেকে পৃথক হয়েছে। আর এখানে পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ খুবই ফেমাস, নকরেক, আমরা প্রচুর পড়েছি, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ভীষণ ফেমাস। এছাড়া খাসি পাহাড়ের লুম শিলং, মেঘালয়ে মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ এবং মেঘালয়ের রাজধানী। শিলং আমরা জানি মেঘালয়ের রাজধানী, আর এটা মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গও রয়েছে অবশ্য। পূর্ব প্রান্তে জয়ন্তিয়া রয়েছে, দক্ষিণে রয়েছে চেরা মালভূমি, যেটা একটা চুনা পাথর দ্বারা গঠিত, এখানে চুনা পাথরের গুহা আছে, তার মধ্যে ফেমাস আমরা হচ্ছে মৌসুমী মাই গুহা, যেখানে মৌসিনরাম রয়েছে। আর গারো পাহাড়ে রয়েছে সিজু গুহা। আর এখানে এই যে বললাম মৌসিমাই গুহার সাইডেই যে মৌসুমী বায়ু মানে ধাক্কাকে মৌসিনরামে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। এই দেখো, মৌসিনরাম হচ্ছে মেঘালয়ের, মৌসিনরামে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, কিন্তু তারই উল্টো দিকে রয়েছে শিলং, শিলং আবার বৃষ্টির ছায়া অঞ্চলে রয়েছে, ওই জন্য এখানে বৃষ্টিপাত কম হয় বা হয় না। অনুবাদ ঢাল প্রতিবাদ ঢালের ব্যাপারটা আমরা জানি, একদম সিম্পল ব্যাপার। হ্যাঁ, ওটা পাহাড়ের উল্টো দিকে তো। পাহাড়ের উল্টো দিকে, ঠিক আছে, আমি একবার বলে দিচ্ছি তবু। এই একটা পাহাড়, ঠিক আছে, একটা পাহাড় আমরা আঁকলাম, এবার এখান থেকে বায়ু আসছে সুন্দর করে, বায়ু আসার ফলে যদি উঁচু পাহাড় হয়, একটু উঁচু আঁকি, তাহলে উঁচু আঁকার পরে এই জায়গায় ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে কি হবে, উপর দিকে যাবে, উপর দিকে যাওয়ার ফলে যেই দিকেই ধাক্কা খেলো সেখানেই উপরে গিয়ে ডেন্সড হয়ে বা
তোমার ঠান্ডা হয়ে এই দিকেই বৃষ্টিপাত ঘটায়, তাহলে এই জায়গাটাকে বলা হয় অনুবাদ ঢাল। তাহলে অনুবাদ ঢালে বৃষ্টিপাত হয়। কিন্তু যখন এটা আবার পেরিয়ে পাহাড়ের উল্টো দিকে যাবে, মানে এই পাশে যাবে, তখন আর জলীয় বাষ্প সে ধরে রাখতে পারে না, তাহলে এই জায়গায় বৃষ্টি হয় না। আবার কিছুটা দূরে গিয়ে বৃষ্টি হয়, তাহলে মাঝখানে যে অংশটা বৃষ্টি হলো না, এই জায়গাটাকে প্রতিবাদ ঢাল বা বৃষ্টির ছায় অঞ্চল বলা হয়। তাই তো? আমরা জিওগ্রাফিতে পড়েছিলাম, তো আরেকবার একটু মেনশন করে দিলাম অনুবাদ ঢাল আর প্রতিবাদ ঢালের ব্যাপারটা। ঠিক আছে, সিম্পল ব্যাপার। আচ্ছা, এবার এখানে এই অঞ্চলে প্রচুর জীবনদায়ী ঔষধ প্রস্তুতকারক গাছ থাকে, যেমন ইপিকা, সিঙ্কোনা, বিভিন্ন ধরনের গাছ, যেগুলো থেকে আমরা বিভিন্ন জীবনদায়ী ওষুধ আমরা তৈরি করি। ঠিক আছে, এছাড়া এটা বিভিন্ন জীববৈচিত্র্য হটস্পট, আমরা জানি ভারতে এরকম হটস্পট রয়েছে, পশ্চিমঘাট পর্বতেও রয়েছে, আর পূর্বঘাট পর্বত আমাদের হিমালয়ের এখানের মধ্যেও রয়েছে উল্লেখযোগ্য হটস্পট। ঠিক আছে, আমরা এনভায়রনমেন্ট এতে পড়েছি হটস্পট। আচ্ছা, এবার আমাদের রয়েছে উত্তরের সমভূমি অঞ্চল, নর্থ মানে আমাদের যে উত্তর ভারতের সমভূমি অঞ্চল, যার মধ্যে বিশেষভাবে আমাদের রাজস্থানের সমভূমি, যেটা আমাদের সমভূমি, তার সাথে সাথে আমরা বলবো এটা মানে মানে এ অঞ্চল কি বলে মানে মানে মরুভূমি অঞ্চল। এছাড়া পাঞ্জাব মরুভূমি সমভূমি, যেটা শতদ্রু নদী, গঙ্গা সমভূমি, আর অসম ব্রহ্মপুত্র উপত্যকা। দেখো ম্যাপ দেওয়া আছে আর পিকচার দেওয়া আছে। এই দিকটা দেখো রাজস্থানের অঞ্চলে রাজস্থান সমভূমি, এই ছোট্ট যে অঞ্চলটা বিশেষ করে পাঞ্জাব হরিয়ানা এই অঞ্চলটা রয়েছে, হরিয়ানার যে অঞ্চলটা রয়েছে এটা আমাদের হচ্ছে পাঞ্জাব সমভূমি। আর দিল্লির পাশ থেকে মানে উত্তরপ্রদেশ বেসিক্যালি অংশটা, যার মধ্য দিয়ে গঙ্গা যমুনা নদী গিয়েছে, সেই কারণে গঙ্গা সমভূমি। আর ব্রহ্মপুত্র নদী থেকে আসার ফলে এই জায়গায় যেটা আমাদের পশ্চিমবঙ্গ, সেটা হচ্ছে অসম বা ব্রহ্মপুত্র উপত্যকা। এবার বাংলাদেশটাকে তো আমরা বলতে পারবো না, তার কারণ বাংলাদেশ ভারতের বাইরে রয়েছে, ভারতের ম্যাপের মধ্যে আমাদের বলতে হবে, এই কারণে ব্রহ্মপুত্র নদীর উপত্যকা। ঠিক আছে, আর এই জায়গাটাকে উপত্যকা কেন বলছে না, তার কারণ এই জায়গাটায় তোমার হচ্ছে এই যে ব্রহ্মপুত্র নদীর উপত্যকা, এই এই জায়গাটা ভারতের মধ্যে রয়েছে। আর এর উপরে কেন বলছি না উপত্যকা, ওর উপরটা পুরো পাহাড়ি অঞ্চল, ওখান থেকে নামছে, উপত্যকা তারপরে নিচে আছে। আর এই জায়গা আমরা পড়েছি, তার নিচেই আমরা মেঘালয় মালভূমি পড়েছি, একটু আগে আমরা এই জায়গাটা সম্পর্কে আলোচনা করেছি। সিম্পল। আর এখান থেকে যেহেতু শতদ্রু নদী গিয়েছে, সে কারণে শতদ্রু সমভূমি। সবসময় নদী যাওয়ার কারণে সমভূমি গঠিত হয়। আর রাজস্থান সমভূমির এক্সট্রা নাম নেই কেন, আর রাজস্থানের মধ্যে দিয়ে বেসিক্যালি সরস্বতী রিভারটা গিয়েছিল, যেটা বর্তমানে অবলুপ্ত হয়ে গেছে জল না থাকার কারণে। সেই কারণে রাজস্থান আজকে সমভূমির জায়গায় মরুভূমি হয়ে গেছে। সমভূমি মানেই মরুভূমি, মানে মরুভূমি মানেই সমভূমি। ঠিক আছে, যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। এর এটা হচ্ছে এর মধ্যে উত্তরের সমভূমি হচ্ছে সবচেয়ে বৃহৎ সমভূমি। পাঞ্জাব থেকে অসম পর্যন্ত প্রায় 2400 কিলোমিটার, উত্তর দক্ষিণে 150 থেকে 300, গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু নদীর পলি দ্বারা গঠিত। আর এটা সবচেয়ে জনবহুল অঞ্চল, কারণ যেখানে পলি মাটি দ্বারা উর্বর হবে সেখানেই লোক বেশি থাকবে, কারণ খাওয়ার জায়গাকে কনসেন্ট্রেট করেই লোকেরা বেশি থাকে, এটা বড় কথা, তাই না? আচ্ছা, ম্যাপ দেওয়া আছে সুন্দর। এবার আমরা যাই প্রথমে রাজস্থান সমভূমি। তাহলে রাজস্থান ভারতের পশ্চিমে রাজস্থান সমভূমি প্রকৃতপক্ষে থর মরুভূমি, এই কথাটা আমি বললাম। নাম দেওয়া হতে পারে রাজস্থান সমভূমি, কিন্তু অ্যাকচুয়ালি এটা থর ডেজার্ট। এটার আয়তন প্রায় 2 লক্ষ বর্গমাইল, যার মধ্যে 1.75 লক্ষ বর্গমাইল ভারতে রয়েছে, আর বাকিটা পাকিস্তানে রয়েছে। কি কি অংশ? বাগার, রোহি, হামদা, ক্ষুদ্র মরু, মরুস্থলী, এগুলো কি? এগুলো জাস্ট এখানে নাম আমি বলে দিয়েছি। মরুভূমি বলে আমি শেষে রাজস্থানের থর মরুভূমি বলে আমি আলাদা একটা জায়গা রেখেছি, সেখানে ডিটেলসে ছবি সহ আমি সব মানে এক্সপ্লেন করব। এখানে শুধু যেহেতু রাজস্থান সমভূমি বলেছে, নামগুলো আমি এখানে দিয়েছি, এগুলো সম্পর্কে, এগুলো কিভাবে গঠিত হয়, এগুলোর পিকচার কেমন, দেখতে কেমন, এগুলো আমি পরে থর মরুভূমি বলে, মরুভূমি যে শেষের দিকে আর একটা অংশ আছে মরুভূমি বলে একটা ভূমি রূপের মধ্যে, সেখানে আমি ডিটেলস এক্সপ্লেন করব। এখানে শুধু নামগুলো প্রয়োজন, ওই জন্য নামগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে বাগার যে মরুভূমির পূর্ব দিকে আরাবল্লীর যে পাদদেশীয় অঞ্চল, আরাবল্লীর পাদদেশীয় অঞ্চলকে বলা হয় বাগার। ঠিক আছে, আচ্ছা, দেখা যাচ্ছে? আচ্ছা, আরাবল্লীর পাদদেশকে বলা হয় বাগার। রোহি, রোহি কোন জায়গাটাকে বলা হচ্ছে? আরাবল্লীর পশ্চিম দিকের যে উর্বর প্লাবন ভূমি, সেটাকে বলা হচ্ছে রোহি। দেখো এখান থেকে কিছুটা বুঝতে পারবে যে মরুভূমি যে পূর্ব দিকে, দেখো রাজস্থানের মরুভূমি, রাজস্থান আমরা যদি ভাবি এই যে রাজস্থান, এই যে রাজস্থান,
এর মধ্যে আরাবল্লী পর্বত রয়েছে, এরকম মাঝ বরাবর আরাবল্লী পর্বত রয়েছে। মাঝ বরাবর আরাবল্লী পর্বত থাকার জন্য এই দিকটা হচ্ছে পূর্ব দিক আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক। ভারতের যেরকম পূর্ব পশ্চিম, তাহলে এই পূর্ব দিকের অঞ্চলটাকে কি বলছে? পূর্ব দিকের অঞ্চলটাকে বলা হচ্ছে বাগার, আর পশ্চিম দিকের অঞ্চলটাকে বলা হচ্ছে রোহি। মানে এই দিকটাকে বলা হচ্ছে বাগার আর এই দিকটাকে বলা হচ্ছে রোহি। ঠিক আছে, সিম্পল ব্যাপার, কোনো অসুবিধা নেই। তাহলে পূর্ব দিকে অঞ্চলটাকে বাগার বলা হচ্ছে, পশ্চিম দিকটাকে রোহি বলা হচ্ছে। হামদা কি? মরুভূমিতে বালি এবং পাথরের যে অঞ্চল, সেই অঞ্চলটাকে হামদা বলা হয়। আর ক্ষুদ্র মরু রোহির পশ্চিম দিকে, রোহি মানে পূর্ব দিকে রয়েছে, পশ্চিমে প্লাবনভূমি রয়েছে, তারও পশ্চিমের অঞ্চলটাকে বলে ক্ষুদ্র মরু অঞ্চল। আর মরুস্থলী কি? বিভিন্ন মরুস্থলী কি? যে বিভিন্ন অঞ্চলের মধ্যে কিছু কিছু জায়গায় দেখবে জল দেখা যায়, মানে সেই জায়গার বালি এতটাই উঠে গেছে নিচের লেয়ারে জল চলে আসে, সেগুলোকে আমরা মরুস্থলী বা ওয়েসিস আমরা বলে থাকি, যেখানে জল পাওয়া যায়, লোকে খায় সেই জায়গা থেকে, ওয়েসিস থেকে। আর রাজস্থানের মরুভূমি চলমান বাড়ির আলীকে থ্রিয়ান বলা হয়। থ্রিয়ান বা দ্রিয়ান বলা হয় কেন? কারণ হাওয়া দিল, তার সাথে একটা জায়গায় বালিয়াড়ি আছে, প্রচুর মরু ঝড় এলো, সেইগুলো উড়ে গিয়ে আর একটা অন্য জায়গায় গিয়ে একটা বালিয়াড়ি তৈরি করলো, আবার হাওয়া দিল কিছুক্ষণ পরে, আবার উড়ে গিয়ে চলে গেল, তার মনে হচ্ছে বালিগুড়িগুলি এখান থেকে ওখানে চলছে, সেটাকে চলমান বাড়িয়ালি বলা হয়, এটাকে থ্রিয়ান বলা হয়। আরো এগুলো পরে আছে। রাজস্থানে এই জায়গায় অনেক রকমের লবণাক্ত হ্রদ তৈরি হয়, তার মধ্যে ফেমাস আমাদের সম্বর, যেটা ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ। এছাড়া ধান আমরা দেখতে পাই মরুভূমিতে দুটি সমান্তরাল বালিয়াড়ির মধ্যবর্তী দীর্ঘক্রায় হ্রদকে, মানে দুটো বালিয়াড়ি দুদিকে চলে গেছে আর মাঝখানে হ্রদ রয়ে গেছে, সেই জায়গাটাকে ধান্দ বলা হয়। ঠিক আছে, তাহলে এমসিকিউ এখানে পাবে, পরে আমি আরো পিকচার আমি দেখিয়ে দেবো, সেখানে ওটা ভালোভাবে পাবে। এরপরে পাঞ্জাব আর হরিয়ানা সমভূমি, এটা এই যে ছোট্ট শতদ্রু মরুভূমি নিচে রয়েছে, উপরে পিকচার আমি আরেকটা এখানে দিয়ে রেখেছি। তো পাঞ্জাব আর হরিয়ানার অবস্থিত, এটাকে সিন্ধু সমভূমিও বলা হয়। কেন? কারণ এখান দিয়ে সিন্ধু নদী গিয়েছে, আর সিন্ধুর বেসিক্যালি শতদ্রু গিয়েছে, সেই জন্য এটাকে বলা হয়। সিন্ধুর 5টি উপনদী বিপাশা, শতদ্রু, বিতস্তা, ইরাবতী, ঝিলম, এরা কি করে? এখান দিয়ে প্রবাহিত হওয়ার ফলে সঞ্চয় করে, এর ফলে আমরা এটাকে পঞ্চ নদীর দেশ বলি। আমরা পড়েছি সপ্ত সিন্ধু অঞ্চলও বলা হয়, 5টা নদীর দেশও বলা হয়ে থাকে। এই মধ্যবর্তী যে কোনো দুটি মধ্যবর্তী অঞ্চলকে আমরা দোয়াব বলি, গঙ্গা যমুনা দোয়াব। ঠিক আছে, এগুলো আমরা পড়েছি। রায়চুর দোয়াব, যেটা ইতিহাসে গন্ডগোলের কারণ ছিল বিজয়নগর বাহামনির মধ্যে, সেরকম দোয়াব অঞ্চল আমরা পড়েছি। এরকম 5টি নদীর মধ্যবর্তী 5টা এরকম দোয়াব দেখা যায়। ঠিক আছে, কি কি? এর মধ্যে বিস্ত জলন্ধর দোয়াব, মানে বিপাশার শতদ্রুর মাঝখান থেকে বিস্ত বলা আছে, বি আর দন্তেশ্বর তো, বিস্ত। ঠিক আছে, বিস্ত জলন্ধর দোয়াব। বাড়ি মানে বিপাশা আর ইরাবতী, এই জন্য এটাকে বাড়ি বলা হচ্ছে, বাড়ি বিড়ি। রচনা মানে ইরাবতী আর চন্দ্রভাগা। ঠিক আছে, রচনা ইরা রা আর এটা চন্দ্রভাগা। ঠিক আছে, এইভাবে করেছে রচনা দোয়াব। চাজ মানে চন্দ্রভাগা আর হচ্ছে ঝিলাম, এটাকে চাজ দোয়াব। সিন্ধু সাগর দোয়াব, ঝিলাম নদী, চন্দ্রভাগা আর সিন্ধু নদী, এই জন্য এটাকে সিন্ধু সাগর দোয়াব বলছে। আচ্ছা, তো এই রকমের 5টা দোয়াব অঞ্চল দেখা যায় পূর্ব থেকে পশ্চিম দিকে, প্রথমে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পরপর এরকম 5টি দোয়াব অঞ্চল রয়েছে। এই ধরনের প্লাবন ভূমিকে আমরা বলি ধায়া, আর নবীন সঞ্চিত গুলোকে আমরা বলি বেট। আর অঞ্চলগুলি উত্তর নদীগুলি অধিক ক্ষারযুক্ত এলাকা বলি খোস, আর হোসিয়ারপুরে এটাকে আলাদা চো বা চোস নামে বলা হয়। ঠিক আছে, হোসিয়ারপুর এটা হচ্ছে তোমার হরিয়ানার একটা জায়গা হোসিয়ারপুর, সেই জায়গায় এই অঞ্চলটাকেই বলা হয় চো বা চোস। তাহলে একটা উত্তরের নদীর অধিক ক্ষয়যুক্ত, যেই যে জায়গাগুলো বেশি ক্ষয় হয়ে গেছে সেই জায়গাগুলোকে খোস বলা হয়, আর হোসিয়ারপুরে এটাকে চো বা চোস বলা হয়। ঠিক আছে, সঞ্চয় করলে ধায়া বা বেড বলা হয়, আর ক্ষয় যেগুলো সেগুলোকে খোস বা চোস বলা হয়। ঠিক আছে, নাম মেনশন করা আছে। এবার হচ্ছে আমাদের গাঙ্গেয় সমভূমি, সব থেকে ইম্পর্টেন্ট, যেটা যমুনা নদী থেকে আমাদের পূর্বে বাংলাদেশ এবং দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আমাদের সব থেকে বড় গাঙ্গেয় সমভূমি, যেটা আমাদের দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত, এই জন্য গঙ্গা নদী সব থেকে পবিত্র, চলছে আমাদের সুন্দর। উচ্চ গঙ্গা সমভূমি, যেটা একদম যমুনা নদী থেকে শুরু করে
এই বিস্তৃত, যেটা মূলত উত্তরপ্রদেশ আর দিল্লিতে অবস্থিত। এর সমভূমির পাদদেশের অংশকে বলা হয়ে থাকে কি ভাবর বলা হয়, আর দক্ষিণের অংশকে বলা হয় তরাই। দেখো, পর্বতের পাদদেশকে বলা হয় ভাবর আর দক্ষিণের অংশকে তরাই। আর প্রাচীন পলিগঠিত অংশকে ভাঙর বলা হয়, আর নবীন পলিগঠিত অংশকে খাদার বলা হয়। এগুলো পুরো ডাইরেক্ট কোশ্চেন এসে থাকে, ঠিক আছে। প্রাচীন পলিগঠিত অঞ্চলকে কি বলা হয় ভাঙর, নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলা হয় খাদার বলা হয়। আমি এমসিকিউ করাবো, দেখবে এগুলো পাবে, সুন্দরভাবে থাকবে, ঠিক আছে। আর সমভূমির পর্বতের পাদদেশ অংশকে বলা হয় ভাবর, এবং তার ভাবরের দক্ষিণের অংশকে বলা হয় তরাই। মধ্য গঙ্গা সমভূমি, যেটা 100 থেকে 50 মিটার সমোন্নতি রেখার মধ্যবর্তী, যেটা বেসিক্যালি উত্তরপ্রদেশের পূর্ব দিক আর সমগ্র বিহার নিয়ে গঠিত। আর নিম্ন গাঙ্গেয়, যেটা বিহারের কিষানগঞ্জ থেকে প্রায় সময় পশ্চিমবঙ্গ, এটা পশ্চিমবঙ্গের দার্জিলিং পুরুলিয়া বাদে, ওখান দিয়ে এটা যায়নি, বাকি অঞ্চলটা এর প্রপারলি অংশ। যেটা এটি বড় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র দ্বীপের অংশ, ঠিক আছে। একদম সিম্পল, গাঙ্গেয় সমভূমি সব থেকে ইম্পর্টেন্ট, আমরা এখানেই বসবাস করি। তারপর আমাদের ব্রহ্মপুত্র সমভূমি, দেখো আমি প্রপারলি মেনশন করে দিয়েছি কোন কোন জায়গাগুলোর মধ্যে পড়ছে। দেখো একদম শুরুতে দেখো ডিব্রুগড়, ক্যাপিটাল, আসামের ক্যাপিটাল ডিব্রুগড় থেকে বুড়িডিহাং ব্রহ্মপুত্র নদী গিয়েছে। এখানে নদীর চাওড়া বেশি, জলের তেজ মানে ফ্লো বেশি, এই জন্য এটাকে ঊর্ধ্ব উপত্যকা বলা হচ্ছে। আর যত নিচের দিকে যাচ্ছে নদী আস্তে আস্তে সরু হয়েছে কিছুটা। তেজপুর, গুয়াহাটি, এগুলো আসামের মধ্যে দিয়ে গেছে, ধুবড়ি, এগুলো ভারতের যে অংশ, মেঘালয়ের উঁচু উপরের অংশগুলো, এগুলো ব্রহ্মপুত্রের নিম্ন উপত্যকা, উচ্চ উপত্যকা, নিম্ন উপত্যকা, ঠিক আছে। তাহলে অসমের ব্রহ্মপুত্র অ্যাকচুয়ালি একটা প্লাবন সমভূমি কোন জায়গাকে বলা হয়, মানে প্লাবন মানে তোমার হচ্ছে বন্যার ফলে যে সমভূমি গঠিত হয়, ব্রহ্মপুত্র নদীতে প্রচুর বারবার বন্যা হয়, এই জন্য প্লাবন সমভূমি বলা হয়। ব্রহ্মপুত্র তার উপনদী বাহিত পলির ফলে গঠিত হয়। এখানে অনেক বালুচর, অনেক দ্বীপ গঠিত হয়, দুই দিক দিয়ে নদী চলে গেল, মাঝখানে দ্বীপ গঠিত হলো। এর মধ্যে আমরা জানি মাজুলি, যেটা ভারতের অ্যাজ ওয়েল এজ পৃথিবীর বৃহত্তম নদী মধ্যস্থ বদ্বীপ, রিভার আইল্যান্ড। প্রত্যেকে আমরা মাজুলি সম্পর্কে জানি। মাজুলি কোন নদীর ওপরে? ব্রহ্মপুত্র নদীর ওপরে, ভারতের অ্যাজ ওয়েল এজ পৃথিবীর বৃহত্তম নদী মধ্যস্থ বদ্বীপ মাজুলি। ফেমাস আমরা জানি, প্রায় 56,275 বর্গ কিলোমিটার অঞ্চল এই ব্রহ্মপুত্র বা অসম সমভূমির মধ্যে রয়েছে। ছবি দেওয়া আছে সুন্দর। আচ্ছা, এবার এই যে ভাবর, তরাই, ঠিক আছে, এই যে অঞ্চলগুলো আমি একটু আগে বললাম, সমভূমির যে বিশেষ কিছু আঞ্চলিক বিভাগের কথা আমি বললাম, একটু আগে বললাম ভাবর, তরাই, এই যে অঞ্চলগুলোর কথা বললাম, সেগুলো সম্পর্কে এগুলো মেনশন করা আছে। দেখো এখানে ছোট্ট করে একটা পিকচার তোমাদের দেখাবো, দেখো একটা ছবি দেখতে পাচ্ছি। এটা হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালার নিচে এই দেখো নুড়ি দিয়ে এই যে অঞ্চলগুলো রয়েছে, এই জায়গাটাকে ভাবর বলা হচ্ছে। তাহলে দেখো প্রথমে দেখো ভাবর দেওয়া আছে, এটাকে হিমালয়ের পাদদেশীয় অঞ্চল বলা হয়, যেখানে তিস্তা নদী থেকে সিন্ধু নদী শিবালয় পর্বতে হয়। এটা বেসিক্যালি নদী বাহিত বালি, নুড়ি, বালি, কাঁকর সঞ্চিত হয়ে ঈষৎ ঢেউ খেলানো ভূমিরূপে সৃষ্টি করে, তাকে ভাবর বলা হয়। পিকচারটা দেখে বুঝতে পারছি, এই জায়গায় এরকম নুড়ি থেকে শুরু করে তৈরি করে ঢেউ খেলানো হয়, এই জায়গাটাকে ভাবর বলা হচ্ছে। বুঝতে পারছি হিমালয়ের জাস্ট নিচের অংশটাকে, এই জায়গাটাকে ভাবর বলা হচ্ছে। আর এখানে যেহেতু এরকম নুড়ি টুড়ি দিয়ে গঠিত, এই জন্য মৃত্তিকা সছিদ্র, আর ছিদ্র হলে বুঝতে পারছি এগুলো অনুর্বর হয়, কারণ এখান দিয়ে সমস্ত জল গলে নিচে চলে যাবে, এই জন্য অনুর্বর মৃত্তিকা হয়, কৃষির অনুপযুক্ত হয়, তাই এখানকার লোকেরা পশু পালন করে। সিম্পল ব্যাপার। আর ভাবরের নিচের অংশটাকে তরাই বলা হয়। দেখো পিকচার আমরা দেখতে পাচ্ছি, ভাবর যেখানে শেষ তার একদম নিচের অংশে দেখো পাতলা পাতলা নুড়ি, এই জায়গাটাকে তরাই অঞ্চল বলা হয়। বলা হয়েছে তরাই কথার অর্থ হচ্ছে ভিজে বা স্যাঁতস্যাঁতে বা আর্দ্র। ভাবরের দক্ষিণে এই যে আর্দ্র ভূভাগ মানে যে ভেজা অংশ অনেক সময় জলাভূমির সৃষ্টি করে, এটাকে তরাই বলা হয়। এটা বেসিক্যালি কোথায় দেখা যায়? ব্রহ্মপুত্র নদীর উপত্যকায় দেখা যায়, সাধারণত স্যাঁতস্যাঁতে জলাভূমি দেখা যায়। আর পশ্চিমবঙ্গে আমরা জানি তিস্তার পশ্চিম দিক অংশটাকে তরাই বলি, ঠিক আছে, তরাই আর ডুয়ার্স আমরা কথাগুলো জানি নিশ্চয়ই, পূর্ব দিক হলে ডুয়ার্স আর পশ্চিম দিক হলে তরাই। তো যাই হোক, এখানে বেসিক্যালি তরাই অঞ্চলের মধ্যে আমাদের শিলিগুড়ি রয়েছে, জলপাইগুড়ি জেলার মধ্যে নকশাবাড়ি, খড়িবাড়ি এই জায়গার অন্তর্গত, দার্জিলিং এর মধ্যে আমরা শিলিগুড়ি, দার্জিলিং জেলার শিলিগুড়ি,
আর জলপাইগুড়ি জেলার নকশাবাড়ি, খড়িবাড়ি এর অন্তর্গত তরাই অঞ্চল। তরাই অঞ্চলটা কি ভাঙড়ের জাস্ট নিচে। তরাইয়ের পরে দেখো তারপরে আছে ভাঙড়। ভাঙড়ে কি হচ্ছে দেখো প্লেন হয়ে গেছে, সারফেসটা প্লেন হয়ে গেছে। তাহলে সমভূমির যে জায়গায় প্রাচীন পলি, মানে প্রাচীন পলি দ্বারা গঠিত, সেই জায়গাটাকে ভাঙড় বলছি। তাহলে এই জায়গাটা প্রাচীন পলি দ্বারা গঠিত এবং সমভূমি। এই ভাবর তরাই কিন্তু সমভূমি না, মানে তরাইটা কিছুটা সমভূমি, মানে সমভূমির মধ্যেই বলতে পারি, কিন্তু প্রপারলি যাকে কারণ দেখো ভাবর ঢেউ খেলানো ভূমিরূপ, তরাই জলাভূমি, ভাঙড়টা প্র্যাকটিক্যালি যাকে বলা হয় সমভূমি, প্রাচীন পলি দ্বারা গঠিত হলে এটাকে ভাঙড় বলা হয়। দেখো পিকচার দেওয়া আছে সুন্দর করে। এটা এটা নদীর মানে দূরবর্তী অঞ্চল হয়। এবার যত দেখো যত দূরে হবে উর্বরতা তত কমে, এই জন্য কৃষির পক্ষে উর্বর নয়, কারণ এখানে অবিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের ঢেলা পাওয়া যায়, যেটা কঙ্কর নামে পরিচিত। আর এটা বেসিক্যালি উত্তর উচ্চ গাঙ্গেয় সমভূমিতে দেখা যায়, পাঞ্জাবে এটাকে ধোয়া বলা হয়ে থাকে। তাহলে এটা আমরা ভাঙড় পেলাম। ভাঙড়ের পরে আছে কি দেখো খাদার। দেখো নেমে গিয়েছে, নেমে গিয়ে এই যে আবার উঁচু হয়ে গেছে, এটাকে খাদার বলা হয়। দেখো নদীর তীরে নতুন পলি দ্বারা গঠিত এলাকাকে খাদার বলা হয়। এটা ব্রহ্মপুত্র উপত্যকায় আর নিম্ন গাঙ্গেয় সমভূমিতে দেখা যায়। এটাকে এই জায়গাটাকে পাঞ্জাবে বেট বলা হয়, আর এটা কৃষির পক্ষে খুব উর্বর জায়গা। তাহলে ভাঙড় আর খাদারের মধ্যে পার্থক্য বুঝলাম। ভাঙড় হচ্ছে প্রাচীন পলি দ্বারা গঠিত, আর খাদার হচ্ছে নবীন পলি দ্বারা গঠিত। পিকচারে আমরা দেখালাম ভাঙড় খাদার প্রত্যেকটা রয়েছে। আর তারপর রয়েছে দোয়াব বা ভুর। এই যে দুটি নদীর মধ্যবর্তী সমভূমি অঞ্চলকে দোয়াব বলা হয়। আর সমভূমি অঞ্চলের মাঝে মাঝে ছোট ছোট বালিয়াড়ি দেখা যায়। সমভূমি অঞ্চলে পশ্চিমে মাঝে মাঝে বালিয়াড়ি, এগুলোকে ভুর বলা হয়। দোয়াব আর ভুর প্রচুর ভুল হয়, ঠিক আছে। আর গাঙ্গেয় সমভূমি পশ্চিমবঙ্গে এরকম বালিয়াড়ি বা ভুর দেখা যায়। আর উচ্চগঙ্গা দোয়াবে শুষ্ক মাছগুলিতে ভুর দেখা যায়। বালিয়াড়ি মানে সবসময় তো থাকে না, শুষ্ক মাছগুলিতে ভুর দেখা যায়। ভুর আর বালিয়াড়ি কিন্তু, ভুর আর দোয়াব এটা কিন্তু একসাথে সমভূমি। মানে বালিয়াড়ি মানে সবসময় এটা ভাববে না যে হচ্ছে এই মানে রাজস্থানেই রয়েছে, সবসময় অনেক জায়গায় গাঙ্গেয় সমভূমিতে এরকম বালিয়াড়ি বা ভুর পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর কাউর বা তাল। বিহারের রাজ্যে গঙ্গা নদীর সমান্তরালে কিছু, গঙ্গা নদী যাচ্ছে তার সমান্তরালে কিছু জলাভূমি দেখা যায়। বিহার রাজ্যেই বেসিক্যালি এটা দেখা যায়, গঙ্গা নদীর প্যারালালে। এগুলোকে উত্তর বিহার এগুলোকে কাউর বলা হয়, আর দক্ষিণ বিহার এগুলোকে তাল বলা হয়, ঠিক আছে। তাহলে এগুলো জলাভূমি গঙ্গা নদীর সমান্তরালে, আর এটা স্পেসিফিক্যালি বিহারেই দেখা যায়। রেহ, উলার আর উরস সমভূমি অঞ্চলে কৃষিকাজের জন্য জলসেচের ফলে অনেক জায়গায় লবণাক্ত মাটির সৃষ্টি হয়। স্থানীয় এই মাটি রেহ, কলার বা উরস নামে পরিচিত। এটা বেসিক্যালি উত্তরপ্রদেশ আর পাঞ্জাবে দেখা যায়। কারণ কি, কৃষিকাজের জন্য জলসেচের প্রয়োজন। এবার দেখো গঙ্গা নদী তো মাঝখান দিয়ে চলে গেছে, কিন্তু পুরো উত্তরপ্রদেশে তো করতে হবে, ফলে জলসেচ করতে হবে। সেই জন্য এই জায়গার মাটিগুলোতে এই ধরনের লবণাক্ত মাটি দেখা যায়, এই জন্য একে স্পেসিফিক্যালি নাম। চৌ আছে হরিয়ানা, পশ্চিম পাঞ্জাব হরিয়ানা সমভূমি শিবালিক অঞ্চলে নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপকে চৌ বলে। চৌ বা চোষ বলে, প্রথমে ওই যে দেখালাম আমি, এখানে এই যে লেখাটা ছিল, এই যে চৌ বা চোষ, এই যে হোশিয়ারপুর এগুলোকে চোষ বলা হয়, ঠিক আছে। আর পাঞ্জাবে এই উত্তর এগুলোকে খোস বলা হয়। খোস বা চোষ একই ব্যাপার, কোনো সমস্যা নেই, এই জায়গাটা রয়েছে। দেখো পুরো পিকচার সহ খাদার নদীর উপত্যকা মেনশন করা রয়েছে। তাহলে এখানে আমরা প্রপারলি যাকে বললাম সমভূমিটা আমরা কমপ্লিট করলাম। তারপরে আমাদের রয়েছে দাক্ষিণাত্যের মালভূমি। দাক্ষিণাত্য মানে ডেকান। দেখো ম্যাপ দেওয়া আছে, ভারতের ম্যাপ দেওয়া আছে, ম্যাপ দেওয়া হয়েছে মহারাষ্ট্র, ঠিক আছে। মহারাষ্ট্র, এই যে এই অঞ্চলটা মহারাষ্ট্র, কর্ণাটক, ঠিক আছে, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং আমাদের কি বলে তেলেঙ্গানা, এগুলো নিয়ে গঠিত আমাদের বেসিক্যালি দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল। মানে নর্মদা নদী থেকে শুরু করে উত্তরে সাতপুরা পর্বত এবং দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত, আর পূর্বে পূর্বঘাট থেকে পশ্চিম ঘাট পর্বত পর্যন্ত, এই যে পুরো স্ট্রাকচারটা, এটা আমাদের প্রপারলি কি বলা হচ্ছে, দাক্ষিণাত্যের মালভূমি। আর একদম সাইডে যে রয়েছে এটা উপকূলীয় সমভূমি। মনে রাখবে মালভূমির ভেতরের অংশটা মালভূমি, সাইডে আবার সমভূমি গঠিত, কারণ উপকূল অঞ্চলে সমুদ্রের জল বারবার এখানে প্রবেশ করে এই যে আস্তে আস্তে সমভূমি গঠিত করেছে। আর মালভূমি ভিতর, এই জন্য দেখবে ব্যাঙ্গালোর,
ব্যাঙ্গালোর কিন্তু কর্ণাটক মালভূমির উপরে ব্যাঙ্গালোরে কিন্তু এই জায়গায় অবস্থিত। এই জন্য ব্যাঙ্গালোরে জলের খুব প্রবলেম, ঠিক আছে। কিন্তু চেন্নাই পুরো সাইডে অবস্থিত, ওই জন্য চেন্নাইয়ের ক্ষেত্রে জলের সমস্যা নেই। চেন্নাই কারণ সমভূমিতে রয়েছে। পার্থক্য বুঝতে পেরেছো তো? ব্যাঙ্গালোর এই জন্য তৈরি তো হয়ে গেছে, কিন্তু ব্যাঙ্গালোরে এখন খুব সমস্যা, জলের সমস্যা প্রচুর। ওকে, আনাইমালাই পর্বতের আনাইমুদি দেখো, কাডাডাম, নীলগিরি এখানে রয়েছে, জাভাদি, কাবেরী নদী এখান দিয়ে গিয়েছে। এখানে দেখো এই যে আমাদের ভীমা নদী, পুরো সহ্যাদ্রি পর্বত, গোদাবরী, মহাকাল, সাতমালা, পুরো দেখো কোথায় কি রয়েছে প্রপারলি আমি মেনশন। উপরে দেখো বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, মহাদেব রেঞ্জ, নর্মদা তাপ্তি গিয়েছে, পুরো প্রপারলি দেখো ম্যাপ আছে, বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে এই জায়গাকে দাক্ষিণাত্য মালভূমি বলা হচ্ছে, ত্রিভুজাকৃতি। এটা ত্রিভুজাকৃতি আর পৃথিবী গন্ডোয়ালাল্যান্ডের অংশ বেসিক্যালি গ্রানাইট আর নিচ দ্বারা গঠিত। আর এই দাক্ষিণাত্যের মালভূমি তিন ভাগে, একটা হচ্ছে মহারাষ্ট্রের মালভূমি, এই যে মহারাষ্ট্র অঞ্চলে মহারাষ্ট্রের মালভূমি, তারপরে রয়েছে আমাদের কর্ণাটকের মালভূমি আর অন্ধ্রের মালভূমি। এই তিনটে বেসিক জায়গা রয়েছে, মহারাষ্ট্র, কর্ণাটক আর অন্ধ্রপ্রদেশ। আর অন্ধ্রপ্রদেশকে ভেঙেই তেলেঙ্গানা হয়েছে, ওই জন্য ওটাকে বেসিক্যালি অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা একসাথেই আমরা বলি। আচ্ছা, মহারাষ্ট্র মালভূমি যেটা মূলত মহারাষ্ট্রে অবস্থিত, এটাকে আমরা ডেকান ট্র্যাপ বলে থাকি, কারণ দাক্ষিণাত্যের ট্র্যাপের মতো গঠন করছে ডেকান ট্র্যাপ। এছাড়া কিছুটা অংশ গুজরাট আর কিছুটা অংশ মধ্যপ্রদেশ, কিন্তু বলতে গেলে পুরোটা মহারাষ্ট্রে রয়েছে। কিছুটা অংশ দেখো গুজরাটে, কিছুটা অংশ চলে গেছে এই ছোট্ট উপরের অংশ, আর এখানে মহারাষ্ট্রে কিছু মানে মধ্যপ্রদেশে কিছুটা অংশ গেছে। তো প্রপারলি বলতে গেলে বেশিরভাগ অংশটা মহারাষ্ট্রে রয়েছে বলে মহারাষ্ট্র মালভূমি বলছে। সমগ্র মালভূমি পশ্চিম থেকে পূর্ব দিকে ধাপে ধাপে নেমেছে বলে এটাকে ডেকান ট্র্যাপ বলা হয়। আর এটা ব্যাসল্ট শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে এই ধাপ সৃষ্টি করেছে। যেহেতু ব্যাসল্ট শিলা মানে তোমার কালো রঙের হয়, যেন কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল বলা হয়, স্থানীয় ভাষায় এটাকে রেগুর বলা হয়। আর এই জন্য দাক্ষিণাত্যকে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বলা হয়ে থাকে। আর কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে আমরা ভালোভাবেই জানি কি চাষ হয়, কার্পাস চাষ হয়। ওই জন্য মহারাষ্ট্রে দেখবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ভালো গ্রোথ করেছে, ওই জন্য আহমেদাবাদ, ভারতের ম্যানচেস্টার, বোম্বে টেক্সটাইল সব গঠিত হয়েছে। ওখানে প্রচুর পরিমাণে কার্পাস বা তুলা চাষ হয়, মহারাষ্ট্রে প্রচুর হয়। আর বেশি মিল যেটা গুজরাটে রয়েছে। জল ধারণের ক্ষমতা অনেক বেশি, লবণাক্ত চুন ও কাদার ভাগ বেশি এখানে রয়েছে। তবে কর্ণাটক মালভূমি, কর্ণাটক রাজ্যে এটাকে মহীশূর মালভূমি বলা হয়। পশ্চিম অংশটাকে মালনাদ বলা হয়, পূর্ব অংশটাকে ময়দান বলা হয়। বেসিক্যালি লাল মাটির অঞ্চল। বেসিক্যালি অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানায় গঠিত। এটা নিজ পাথর দ্বারা গঠিত। এখানে খুব বেশি কিছু ব্যাপার নেই, জাস্ট দু লাইন একটা লাইন রয়েছে, ব্যাস এটা করলেই। এরপর দাক্ষিণাত্যের 8টা রাজ্য, এই দাক্ষিণাত্যের মালভূমি 8টা রাজ্য নিয়ে গঠিত। একটা হচ্ছে মহারাষ্ট্র। কি কি অংশ? মহারাষ্ট্রের পশ্চিম অংশ, যার মধ্যে পুনে, মুম্বাই, নাসিকের মতো শহর রয়েছে। আর এগুলো দুর্গম হয়, বিভিন্ন ঐতিহাসিক স্থানের জন্য বিখ্যাত। কর্ণাটকের মধ্যে যে ব্যাঙ্গালোর, মাইসোর মানে মহীশূর, হাম্পি গুরুত্বপূর্ণ। এটাও হচ্ছে মানে খুব বৈচিত্র্যময়, তার প্রত্যেকে ওই যে উটি টুটি যে ঘুরতে যায়, খুব সুন্দর জায়গা। দুর্গম ভূখণ্ড, ঐতিহাসিক স্থান রয়েছে। তেলেঙ্গানার হায়দ্রাবাদ এর মধ্যে গঠিত, মানে হিস্টোরিক্যাল প্লেস। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম এর মধ্যে অংশ রয়েছে, ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। গোয়া রয়েছে, পশ্চিমবঙ্গের গোয়া আংশিকভাবে এর অংশ, ঠিক আছে, গোয়া। তারপরে আমাদের মধ্যপ্রদেশের কিছুটা অংশ, উত্তর আর মধ্য অংশ কিছুটা, যার মধ্যে ভোপাল, ইন্দোর, জব্বলপুর এই অঞ্চলগুলো এর মধ্যে রয়েছে। এছাড়া দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল এগুলো রয়েছে। আচ্ছা, ছত্তিশগড় দক্ষিণ অংশ রয়েছে, যার মধ্যে ছত্তিশগড় রয়েছে, যেটা এটা রয়েছে তামিলনাড়ুর চেন্নাই, কোয়েম্বাটুর, মাদুরাই এসব অঞ্চলের মধ্যে রয়েছে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে অন্যতম। আচ্ছা, এবার তারপরে আমাদের উপদ্বীপের মালভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চলটা রয়েছে। উপদ্বীপীয় মালভূমি অঞ্চল কতটা বড়াই? উত্তর ভারতের উচ্চভূমি, পূর্ব ভারতের উচ্চভূমি অনেকটাই রয়েছে। ছোট নাগপুর মালভূমি, পূর্বাঞ্চল, তারপরে রয়েছে, বেশি করবো না। আচ্ছা, ছোটভাবে এই যে উপদ্বীপের মালভূমি অঞ্চল, যার মধ্যে এই যে তিন দিকে উপদ্বীপ রয়েছে, এটা হচ্ছে যার মধ্যে উত্তর গাঙ্গেয় সমভূমি থেকে কন্যাকুমারী, পশ্চিমে আরাবল্লী বিস্তৃত।
যেটা আমাদের বিভিন্ন অঞ্চল নিয়ে গঠিত, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। আচ্ছা, আমি এতটা পর্যন্ত আজকে পড়া দিচ্ছি। পরের দিন আমি কিন্তু প্রথম থেকে, আজকে তো কোশ্চেন কিছু ধরা হয়নি, পরের দিন প্রথম থেকে, ঠিক আছে, প্রথম থেকে এতটা পর্যন্ত সবাই পড়ে আসবে। আমি পরের দিন এতটার উপরে আগে এমসিকিউ করাবো, ঠিক আছে। নেক্সট দিন মাথায় রাখবে, প্রথম থেকে এই এতটা পর্যন্ত আমি এমসিকিউ করাবো। পরের দিন আমি মধ্য ভারতের উচ্চভূমি থেকে শুরু করব, ওটা পরের নেক্সট পার্ট রয়েছে। মধ্য ভারতের উচ্চভূমি পর্যন্ত, এটা পর্যন্ত পরের দিন পড়ে আসবে। প্রত্যেকে আমি পিডিএফ এটাও দিয়ে দিচ্ছি, এতটা পর্যন্ত ভালো করে পড়ে আসবে। পরের দিন এটা থেকে আমি প্রথমে এমসিকিউ করব, তারপরে বাকি অংশটা পড়ব, ঠিক আছে। একটু পড়ে আসতে হবে, ভূপ্রকৃতিটা অনেক বড়, এখান থেকে একটু পড়ে আসতে হবে। ওকে।